অবরোধটা আসলে কিরকম, অবরোধটার একটু ইয়েটা আপনার কাছে জানতে চাই, কিভাবে কি ধরনের অবরোধ তারা করতে যাচ্ছে এবং সেটা আসলে কতটা কার্যকর হয়েছে বলে মনে করছেন? কারণ চায়নার একটা বিশাল জাহাজ তো তাদের সামনে দিয়ে চলে গেল, তারা কিছু করতে পারেনি। কাদের জন্য এই অবরোধ একটু শুনতে চাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে ট্রাম্পের কথাগুলো আমরা আগেও দেখেছি, আসলে ও খেই হারিয়ে ফেলেছে, কখন কি বলে তার কোনো ঠিক নেই। কারণ আপনি দেখেন, আমরা যে অবরোধটার প্রথম নেচারটা তো আমরা বললাম, প্রথম তারা বললো যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলই তারা একেবারে করতে দেবে না। সো ইট ওয়াজ এ ওয়েলকাম নিউজ ফর দি ইরানিয়ানস, কারণ ইরানিয়ানরা তো এটাই চাচ্ছিল, তারা তো এটাকে ব্লক করে রেখেছিল। বরঞ্চ ইরানিয়ানরা কি করেছে, যে সমস্ত জাহাজ ইরানের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করছে না, মানে ইরানের সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত এমন কোনো দেশের উদ্দেশ্যে কোনো ফ্রেট ক্যারি করছে না, বন্ধু প্রতিম যে দেশগুলো সেই যেগুলোকে তারা ফ্রি পাস দিচ্ছিল। বাংলাদেশি জাহাজও ফ্রি পাস পেয়েছে, জাপানিজ জাহাজ, চাইনিজ জাহাজ ফ্রি পাস পেয়েছে। কিন্তু আমেরিকা ফার্স্টে বললো তারা কোনো জাহাজকে চলাচল করতে দেবে না। দিস ইজ সামথিং লাইক ডিক্লেয়ারিং অ্যান ইকোনমিক ওয়ার এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার সমান। কিন্তু খুব শীঘ্রই ট্রাম্প বুঝতে পারলো যে এটা এভাবে সম্ভব না। মানে এই হরমুজ প্রণালীকে পুরোপুরি ক্লগ করে দিয়ে পুরো বিশ্বের সমস্ত শিপমেন্ট এদিক দিয়ে চলাচল বন্ধ করে দেওয়াটা তার পক্ষে সামরিকভাবে সক্ষমতা তার নেই। অন্যদিক থেকে পুরো গ্লোবাল মানে পুরো পৃথিবীকে তার বিরুদ্ধে ঠেলে দেওয়ার কোনো অভিপ্রায় তার নেই। তখন সে আবার এটাকে সিলেক্টিভ অ্যাপ্রোচে গেল। সে বললো যে না, বিশ্বের সব জাহাজ কেনা, শুধুমাত্র ইরানের পোর্টে যারা যাবে। সেটাও আমরা দেখলাম এটা ফেল করেছে, বিকজ চাইনিজ জাহাজ কিন্তু ইরান থেকে ফ্রেট নিয়ে তারা কিন্তু ওপেন সিতে গিয়ে তারা কিন্তু চায়নার পথে যাত্রা করেছে, সেটাকে ঠেকাতে পারেনি। সো আমি পুরো জিনিসটাকেই দেখি একটা ট্রাম্পের একটা রেটরিক, এই ধরনের কথাবার্তা সবাই বলে যে ট্রাম্প সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে, ঘন ঘন টুইট করে, তার ওই যে ফাইলে সে একটা একটা মেসেজ দিতে থাকে, যেগুলো একটার সঙ্গে আরেকটা পুরোপুরি সাংঘর্ষিক। আসলে ও যে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। আমরা আগের একটা ডিসকাশন আমরা বলেছি যে ও জি। আসলে এখান থেকে একটা সেফ একটা সম্মানজনক এক্সিট চাচ্ছে, কিন্তু ইসরায়েল তাকে এক্সিটটা নিতে দিচ্ছে না। এই জন্য ফার্স্টেই কিন্তু সমস্যাটা বাঁধালো লেবাননের ব্যাপারটাকে নিয়ে। তারা বললো যে এই চুক্তির আওতায় লেবানন ছিল না, যেখানে আমি পাকিস্তান এই এবং পর্যায়ে ইরান। একটু আপনাকে এই পর্যায়ে একটু শেষ করার জন্য যদি বলি, শেষ কয়েক লাইনে আপনি যদি শেষ করেন যে আসলে এখন ট্রাম্পের যে হুঙ্কারটা দেখতে পাচ্ছি, এটি কি আসলে রিয়াল হুঙ্কার, নাকি আসলে আবারও ট্রাম্প পূর্বের ন্যায় বা পূর্বের তুলনায় আরো বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো ধরনের আক্রমণ করতে পারে বলে আপনি মনে করেন? আমরা তো তার সামরিক শক্তির এক্সট্রিমটা অলরেডি দেখিয়ে ফেলেছি। বাকি হুম। থাকে শুধুমাত্র নিউ এবং এভরি কনসিডারেশন। আমার মনে হয় না যে পারমাণবিক যুদ্ধের দিকে এটা গড়াবে, তার কেন সম্ভব না সেটা নিয়ে আমরা আলাদাভাবে কোন এক সময় আলোচনা করতে পারি। কিন্তু কনভেনশনাল ওয়েপন দিয়ে ইরানকে যে দমিয়ে রাখা যাবে না, এটা তো সে টের পেয়ে গেছে। 40টা দিন ধরে সে এবং ইসরায়েল তো অনেক চেষ্টা করেছে, ইনক্লুডিং তার যে অন্যান্য এলাই আছে গালফ কান্ট্রি, সেগুলো হুম। নিয়ে তারা তো সর্বশক্তি নিয়োগ করে তো তারা ইরানকে তো টলাতে পারেনি। কাজে নতুন করে সে আর কি করতে পারবে? এটা হচ্ছে অন্ধকার রাস্তায়, গ্রামের এই রাস্তায় যে আমরা আগের দেখেছি যখন। তুলনায় আরো অনেক ভয়াবহ আক্রমণ করবে এমন হুমকি দেওয়া হয়েছে। আহ, ইরান যদি চুক্তি না করে, ইরান চুক্তি দিবেন, এবং ইরানের অবস্থান এখন এই মুহূর্তে কি, যদি এখানে একটু ছোট্ট করে বলেন। ইরানের অবস্থানটা হচ্ছে, ইরান জানে যে এভাবে করে কিছুদিন পর পরই ট্রাম্প এক একটা হুঙ্কার দেয় এবং কিছুদিন পরই আবার সেই হুঙ্কার থেকে সে সরে আসে। আমরা যেরকম আমরা ঠাট্টা করে বলতাম যখন নাকি ওই কোভিড এর সময় আমরা লকডাউনের কথা বলতাম, যে এই লকডাউন হতে যাচ্ছে, তারপর আবার ঘোষণা আসতো এবার সিরিয়াসলি লকডাউন হতে যাচ্ছে, ফাইনালি বলতো আল্লাহর কসম এবার লকডাউন হতে যাচ্ছে। তো এর আগে ট্রাম্পের হচ্ছে একই অবস্থা। সে একবার সিজফায়ার দেয়, একবার সে ইরানকে ধ্বংস করে ফেলে, একবার সে ইরানের সভ্যতাকে পুরোপুরি বিলীন করে দেয়। এইভাবে করে সে বারবার কসম, এসব কি বলা যাবে, এটা সে হি মেক্স লট অফ প্রমিসেস, হি লট অফ কি বলে তার রেটরিক সে তৈরি করে। বাট এট দি এন্ড অফ দি ডে সে কিন্তু সরে আসে। মানে এই লোকটা একটা, আমি বলবো একটা, হি ডাজন্ট হ্যাভ দিস শেম, বা একটা রাষ্ট্রনায়ক উচিত যে ধরনের ওজন তার কথা থাকা উচিত সেটা নেই। এটাকে আমি নিছক একটা হুঙ্কার হিসেবেই দেখি। এবং এটা শুধু আমি, ইরান তো বটেই, পুরো বিশ্বের কেউই আর এখন ওর এই হুঙ্কারকে আর ভয় পায় না আমার মনে হয়। জয় পরাজয়ের হিসাব তো এখনো করবার মতো সে সুযোগ আসেনি, তবে আপাত দৃষ্টিতে যে আহ, যুদ্ধবিরতির আগ পর্যন্ত বা এখন পর্যন্ত যুদ্ধবিরতি চলা পর্যন্ত আপনি কি মনে করেন কিনা যে আসলে জয় পরাজয়ের হিসাবে ইরান এগিয়ে নাকি যুক্তরাষ্ট্র এগিয়ে আছে বলে মনে করেন? এটা আপনি যে দিক থেকেই দেখেন, অবশ্যই এখানে এই যুদ্ধে ইউএস অ্যাক্সিস হ্যাজ বিন, মানে কি বলবো, সিরিয়াসলি ডিফিটেড। সিরিয়াসলি ডিফিটেড। কারণ একটা জিনিস আমি আগেও বলেছি, দেখেন আপনি একটা জায়গা থেকে কয়টা বোমা ফেললেন, কয়টা শহর ধ্বংস করে দিলেন, কতগুলো মানুষকে মারলেন, এটা কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের মাপকাঠি না। যুদ্ধের জয় পরাজয়ের মাপকাঠি হচ্ছে আমরা যুদ্ধটা, ইটস ইটস মিনস টুয়ার্ডস অ্যান এন্ড।
মানে আমি যুদ্ধের মাধ্যমে কিছু একটা অর্জন করতে চাই। তা আমি যেই লক্ষ্যটাকে অর্জন করতে চাই সেটাই যদি অর্জিত না হয়, তাহলে আমি কি করে বলবো যে যুদ্ধে আমি জিতে গেছি? আপনি খেয়াল করে দেখেন, মার্কিনীদের ঘোষিত যে কতগুলো লক্ষ্য ছিল, 1 নম্বর লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ করবে, রেজিম চেঞ্জ হয়নি। দেয়ার ইজ স্টিল এ সুপ্রিম লিডার, এনাকে যদি মেরে ফেলো আরেকজন সুপ্রিম লিডার উঠে আসবে। সো রেজিম চেঞ্জ তারা করতে পারেনি। দ্বিতীয়ত তারা চেয়েছিল ইরানের নিউক্লিয়ার যে এনরিচমেন্ট প্রোগ্রামটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার, সেটাও তারা অর্জন করতে পারেনি। তারা চেয়েছিল হরমুজ প্রণালী খুলে দেওয়ার, সেটাও তারা খুলতে পারেনি। সো ইন অল দি থ্রি কাউন্টস, যে 3টা লক্ষ্য তাদের ছিল, ঘোষিত লক্ষ্য, তার একটাও তারা অর্জন করতে পারেনি। এখন ট্রাম্প যতই চিৎকার করে বলুক উই হ্যাভ ওয়ান দি ওয়ার, উই হ্যাভ ওয়ান দি ওয়ার, হি কিপস টেলিং লাইক দ্যাট, সব জায়গাতেই বলে নো ম্যাটার হোয়াট ইরান ডাজ, উই হ্যাভ ওয়ান দি ওয়ার। পাগলের সুখ হচ্ছে মনে মনে। ওই ট্রাম্প যদি মনে মনে এটা ভেবে খুব আনন্দ পাচ্ছে সে জিতে গেছে, লেট হিম রিমেইন হ্যাপি, স্টিল লেট হিম গো ব্যাক, তার পাগলামিটা কমুক, এটাই। আপনাকে অনেক ধন্যবাদ। একেএম রেজাউল করিম, আপনার কাছ থেকে বিশ্লেষণ চাই। এখন পর্যন্ত আপনি কিভাবে দেখেন জয় পরাজয়ের হিসাব তো বলেই দিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ। আমরাও দেখি না যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছে যুক্তরাষ্ট্র, তবুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুঙ্কার তো আছেই। কিন্তু এই পর্যায়ে এখন অ্যাজ অফ নাও যেটি অবরোধ একটি বড় ধরনের হুমকি বর্তমানে, সেটিকে কতটুকু কার্যকর করতে পেরেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ সাগর ভাই, আপনাকে এবং আমার সহ আলোচককে। আপনার এই যে যুদ্ধের যে কারণ, বা যুদ্ধ শুরু হওয়ার আগে যে নেতানিয়াহু আমেরিকান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ যে মিটিংটি হয়েছিল, যেটি নিউ ইয়র্ক পোস্টে আপনার হুবহু তারা ছেপেছে এবং কেউ প্রতিবাদ করেনি, সেখানে এই যে আব্দুল্লাহ আল ইউসুফ ভাই বললেন যে 3টি কারণ, আসলে 4টি কারণ আর কি। রেজিম চেঞ্জ, তারপর আপনার হরমুজ প্রণালী বন্ধ হবে না এরকম অ্যাসুরেন্স দিয়েছিল নেতানিয়াহু। তারপর হচ্ছে যে আপনার পারমাণবিক শক্তি যেটা মানে এই যে বৃদ্ধিকরণ, সেই কর্মসূচি বন্ধ করা। এবং আরেকটি হচ্ছে যে আপনার এই সরি, আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, মাই অ্যাপোলজি। 4টি কারণ নিউ ইয়র্ক পোস্টে এসেছিল, তো সেটা সঠিকভাবেই আব্দুল্লাহ সাহেব বলেছেন যে আপনার এটি অর্জিত হয়নি। তার চাইতেও বড় কথা হচ্ছে যে ট্রাম্প, মানে সে কিন্তু রাজনৈতিক ভাবে সে দেশে পরিবর্তন করা, সরকারকে ইয়ে করা। হ্যাঁ, সে বারবারই কিন্তু আপনার বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল এবং বলেছে যে এই করেছে ওই করেছে। কিন্তু আপনি যদি ইন দা আদার হ্যান্ড আমেরিকার কি ক্ষতি হয়েছে সেটা যদি দেখেন, আপনার ব্রিটেনের একজন এমপি ছিল জর্জ গ্যালোয়ে, সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে আপনার যে কাতার, কুয়েত, তারপর বাহরাইন, বিভিন্ন জায়গায় যে আমেরিকান বেজ আছে, সেই বেজগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে 80% ধ্বংস হয়ে গেছে। যদি 80%ও ধ্বংস হয়, সেখানে পুনরায় তাদের বেস করতে মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে।